যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কারণ আপনি সর্বদাই ভালোর দলে। ভূত.কমে আপনাদের সবাইকে স্বাগতম এবং অসংখ্য ধন্যবাদ জানাই ভূত.কমের সাথে আমাদের মাঝে ফিরে আসার জন্য। তা আমি তেমন কোনো কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। আমি আমার এই ঘটনায় যে নামগুলো ব্যবহার করব তা সম্পূর্ণ ছদ্মনাম এবং বর্তমান ঠিকানাও শেয়ার করতে পারবেন না, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। এবং এই ঘটনাটি ঢাকায় ঘটে থাকতে পারে। রাসেল ভাই, আমি এখন আপনাকে যে ঘটনাটি বলতে চাচ্ছি তা আমার পরিবার কেন্দ্রিক এবং এর সাথে আপনিও যুক্ত আছেন। আর আমি এই কথা কেন বললাম তা ঘটনার মাঝেই বুঝতে পারবেন। ঘটনাটি বলার আগে আমি আমার পরিবারের সম্পর্কে কিছু বলে নিতে চাই। তা হল, আমার পরিবারের সদস্য সংখ্যা 4 জন। আমরা 3 ভাই বোন, অর্থাৎ আমার সবচেয়ে বড় যে ভাই তার নাম তুষার, তারপর বোন তান্নি এবং সবার ছোট আমি দুর্জয়। এবং আমার মা। বাবা নেই, অনেক আগেই পরলোক গমন করেন তিনি। এবার ঘটনায় আসা যাক। সময়টা 2012 সালের কোনো একদিন শুক্রবার রাতের। আমার বড় ভাইয়া বরাবরই সাহসী একজন মানুষ, তার ভেতরে ভয় একেবারেই কাজ করে না। আমার আম্মুর বেলাও তাই। প্রতি শুক্রবার রাত 12টায় আপনার আগের যে শো ছিল ভূত এফএম, সেটা তিনি মিস করতেন না, একদিনও মিস করতেন না। কিন্তু আমি আর আমার আপু ছিলাম ভাইয়ার সম্পূর্ণ বিপরীত, অর্থাৎ সাধারণ ভাষা যাকে বলে ভয় কাতরে বা ভিতর টিম। তো প্রতি শুক্রবারের মতো সেদিনও আমার ভাইয়া রেডিওতে ভূত এফএম শোনার প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় আমার আপু বলে উঠল, আজ আমিও ভূত এফএম শুনবো। তখন আমার ভাইয়া বলল, তুই তো এমনি প্যারানর্মাল বিষয় নিয়ে দুর্বল, তো আজ আবার এই কথা বলছিস কেন? তো আমার আপু ছিল একটু জেদি স্বভাবের, সে শুনবেই। ভাইয়াকে বাধ্য হয়ে শোনাতে হলো। আমার আম্মু বললেন তিনিও শুনতে চান, দেখি প্রতি শুক্রবার কেমন ভূতের গল্প শোনো। তো যথারীতি আমার আম্মু আপু শুনতে লাগলেন এবং আমার ভাইয়া একাই শুনতে লাগলেন। তখন আমি ছোট ছিলাম, তাই অতটা সাহস হয়নি এখনকার মতো আমিও তাদের সাথে তাল মিলিয়ে ভূতের ঘটনা শুনবো, এই ব্যাপারটা আমার মাথাতেও আসেনি। তো যথাসময়ে আপনার শো শুরু হলো এবং যে যার মতো করে শুনছে। রাত বাড়তে থাকলো এবং সকল পশু পাখি হয়তো তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ঘর অন্ধকার, সারা বাড়ি পিনপতন নীরবতায়। মাঝে মাঝে কিছু রাত জাগা পাখির ডাক শোনা যাচ্ছে। আর আমাদের বাড়ির ভেতর জেগেছিল কেবল 3টি প্রাণী, আপু, ভাইয়া এবং মা। প্রায় বেশ কিছুক্ষণ পর আমার আম্মুর হাত নাড়ানোর ফলে আমার আপুর গায়ে ছোঁয়া লাগে এবং এতে প্রচন্ড রকমের চমকে ওঠে, কেননা আমার আপু সম্পূর্ণ শরীর মৃত মানুষের মতো একদম ঠান্ডা, যে কেউ স্পর্শ করলে ভাববে ও বেঁচে নেই। আমার আম্মু কয়েকবার আপুর নাম ধরে ডাক দেয়, কিন্তু কোনো রেসপন্স করে না। অবস্থা বেগতিক দেখে আমার আম্মু তাড়াতাড়ি করে আমার ভাইয়াকে ডাক দেয়, এই তুষার তাড়াতাড়ি ওঠ, দেখ তান্নি কথা বলছে না। ভাইয়া সজাগী ছিলেন, তাই উঠতে দেরি হলো না। ভাইয়া উঠে এসে আপুর নাম ধরে ডাকতে ডাকতে কপালে হাত দিয়ে জ্বরটার হলো কিনা দেখবেন এটা ভেবেছেন, কিন্তু ভাইয়া চমকে ওঠেন, দেখেন জ্বর তো নেই, বরং শরীর বরফের মতো ঠান্ডা। মারা গেলে বা ফ্রিজে রেখে দিলে মানুষকে যেরকম হয় সেরকম, কিন্তু শ্বাস প্রশ্বাস ঠিকভাবে চলছে। আমরা বুঝতে পারি কিছু একটা ঘটেছে। তাই আমার ভাইয়া কোনো কিছু না ভেবে কুরআন শরীফ নিয়ে সূরা ইয়াসিন পড়তে থাকেন এবং আপুর গায়ে ফু দিতে থাকেন। এটা দেখে আম্মু কান্নাকাটি শুরু করে দেন। বুঝে যান ভয়ানক কিছু একটা ঘটতে যাচ্ছে। যেখানে ভাইয়া আমাদের পরিবারের সবচেয়ে শক্ত এবং বুদ্ধিমান মানুষ, এবং সেই যখন কুরআন শরীফ নিয়ে বসেছে, তার মানে একটা কিছু তো হয়েছেই। আম্মুর কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। আমি উঠে দেখি আম্মু কান্নাকাটি করছে এবং ভাইয়া কোরআন শরীফ পড়ছে এবং আপু শুয়ে আছে, আমার সাথেও কোনো কথা বলছে না। এসব দেখে আমি ভয় পেয়ে যাই এবং বড় মামাকে কল দেই। আমার নানুরা সবাই ঢাকাতেই থাকতো এবং আমাদের বাসা থেকে খুব একটা দূরে না। কল রিসিভ হতেই আম্মু কান্নাকাটি করছে। তখন মামা বলে, আম্মুর কাছে যাও। তখন আম্মু সম্পূর্ণ ঘটনা জানায় মামাকে এবং মামাদের আসতে বলে। আর আমি তখন সবে মাদ্রাসায় যাওয়া শুরু করেছি এবং প্রথম হাদিসের বই ছিল, সেই বইটি পড়া শিখেছি। তাই কোনো কিছু না ভেবে আমি ভাইয়ার পাশে শুয়ে আমি হাদিস পড়া শুরু করেছি এবং ভাইয়া দেখা দেখি আমিও হাদিস পড়ে ফু দিচ্ছি। এবং এরপরেই হঠাৎ আমার আপু মুচকি হাসে। এটা দেখে ভাইয়ার পড়া থেমে যায়। হাসিটা ছিল একদম শীতল হাসি, যা যে কোনো মানুষকে ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এর কিছুক্ষণ পর আপু ওই মুচকি হাসি দিতে থাকে, যা আমাদের ভয় আরো বাড়িয়ে দেয়। একসময় হঠাৎ আপু নড়ে ওঠে, মানে এক কাঁধ থেকে আর এক কাঁধে ঘোরে। দেখে মনে হলো আপু ঘুমের ঘোরে এটি করলো। এটা দেখে ভাইয়া পড়া বাদ দিয়ে আপুর কপালে আবার হাত দেয়, কিন্তু না, এবার সব স্বাভাবিক, শরীরের তাপমাত্রাও ঠিক আছে। এমন সময় মামারাও এসে উপস্থিত হয় এবং দেখে আপু ঠিক আছে। আম্মুর থেকে সব শোনার পর মামা আপুকে তিশা বলে ডাক দেয়, কারণ আমার নানুর পরিবার আমার আপুকে তান্নি বলে ডাকে না। তো সেই নাম ধরেই ডাক দেয়, এই তিশা, তিশা মা। আমার আপু চোখ ডলতে ডলতে উঠে বসে এবং মামাকে দেখে সালাম দেয় এবং জিজ্ঞেস করে, মামা কখন এসেছেন আপনি? আমার আম্মু ঘুমিয়েছিল তখন। আম্মু কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আগেই মামা বলে ওঠে, আমি তো এসেই দেখলাম তুমিও ঘুমিয়েছিলে। তো আপু জিজ্ঞেস করে, তা আপনি এত রাতে নানানো ঠিক আছেন? কারো কিছু হয়নি তো? আপুর কথা শুনে আমরা বুঝে যাই যে এতক্ষণ যে বিষয়গুলো ঘটেছে তার সম্পর্কে আপু কিছু জানে না। তখন ভাইয়া কথা ঘোরার জন্য বলে, হঠাৎ আম্মুর মন খারাপ হয়েছিল, তাই মামাকে ডাক দিয়ে নিয়ে এসেছে। এমনি কোনো সমস্যা নেই, তুমি ঘুমিয়ে পড়ো। এরপর আর তেমন কোনো সমস্যা হয়নি, সবকিছুই স্বাভাবিক। এর কিছুদিন পর
আপু আম্মুকে বলে তার ইদানিং কিছু সমস্যা হচ্ছে। সমস্যা বলতে বলে রাখা ভালো যে আপু একটি হসপিটালে নার্স হিসেবে চাকরি করত। আম্মু যখন তাকে জিজ্ঞেস করে তার কি সমস্যা হচ্ছে, তখন আপু বলে, আমি যখন হসপিটালে যাই তখন আমার মনে হয় কে যেন আমার পেছন পেছন হাঁটছে, কিন্তু তাকালে কাউকে দেখতে পাই না। আবার আমি একদিন হেঁটে যখন হসপিটালে ঢুকবো ওই সময়ে আমার পায়ে কে যেন একটা ঢিল মারলো। আমি পেছন ফিরে তাকাতেই দেখি চারপাশে একটি কাকপক্ষীও নেই। আমি কিছুটা অবাক হই এবং ভেতরে চলে যাই। আবার মাঝে মাঝে আমি কোন একটা জিনিস এক জায়গায় রাখলে পরবর্তীতে সেই জিনিস আর খুঁজে পাই না। ভুলে যাওয়া এক বিষয়, কিন্তু প্রতিটি জিনিস তো আর কেউ ভুলে যায় না। আবার সেদিন রাতে যখন বাড়ি ফিরছিলাম তখন ওই মসজিদের সামনে যে গাছটি রয়েছে হঠাৎ চোখ বন্ধ হয়ে যায় এবং দেখি গাছের সব ডালপালা স্থির নিস্তব্ধ, কিন্তু একটি ডালে খুব জোরে জোরে নড়াচড়া হচ্ছে। দূর থেকে দেখে মনে হচ্ছিল কে যেন সে ডালটি ইচ্ছে করে ঝাঁকাচ্ছে। এটি দেখে আমি চুপ করে বসে থাকি। এগুলো আমার সাথে কেন হচ্ছে বলতো? আমার আম্মু এসব বুঝেও না বোঝার ভান করে, বলে ও সব কিছু নয়, ও তোর মনের ভুল, এছাড়া আর কি বলার ছিল। আপু এমনি ভয় কাতুরে, তার উপর যদি তাকে এগুলো জানানো হয় তাহলে সে আরো ভয় পেতে পারে। তাই রাতে যখন ভাইয়া বাসায় আসে তখন ভাইয়াকে মা এগুলো অবগত করে এবং ভাইয়া পরের দিনই একটি কবিরাজের সাথে দেখা করবেন বলে আম্মুকে জানিয়ে দেন। পরের দিন দুপুরে ভাইয়া কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে কবিরাজ নিয়ে হাজির হন। এই সময় আমরা সকলেই ঘরে ছিলাম। কবিরাজ ঘরে ঢোকার সাথে সাথে আপু পুরুষালী কণ্ঠে মোটা কণ্ঠে বলে ওঠে, আমি ওয়াশরুমে যাব। কথাটি শুনে আম্মু পরে যেতে বললে আপু রাগের চোখে দাঁতে দাঁত চিপে গর্জন করে বলে, আমি এই মুহূর্তে যাব। আম্মু বুঝতে পারে এটি তার মেয়ে বলছে না। আম্মু আপুকে সাথে করে বের হয় এবং বের হয়ে আম্মুকে এই মুহূর্তে যেতে বলে। আম্মু বলে, কেন? উনি তো তোমার সাথে দেখা করতে আসছেন, তুমি ওনাকে চলে যেতে বলছো কেন? আপু বলেন, নিজের মেয়েকে ভালো রাখতে চাইলে ওকে চলে যেতে বলো এক্ষুনি, নইলে ভালো হবে না বলে দিচ্ছি। আম্মু তখন ভাইয়াকে ডাক দিলে বলে ওনাকে নিয়ে যেতে এবং ভাইয়াও তাই করে। কবিরাজ যিনি উনি যখন ঘর থেকে বের হলেন আপু ওই মুহূর্তে নিজের পায়ের স্যান্ডেল জোরে তার গায়ে ছুঁড়ে মারলেন এবং তার গায়ে লাগেও। আশ্চর্যের বিষয় এটি যে আমাদের ঘর থেকে ওয়াশরুম একটু দূরে ছিল, অত দূর থেকেও কিভাবে ওই কবিরাজের গায়েই সে তিনি স্যান্ডেলটা লাগাতে পারলেন সেটাও এক বিস্ময়কর ব্যাপার। কিন্তু তার একদম পাশেই আমার ভাইয়াও ছিল এবং তার দুটো জুতো কবিরাজের গায়ে লেগেছে। কবিরাজ চলে যায় এবং আপুও এসে ঘরে শুয়ে পড়ে। আম্মু কিছু জানতে চাইলে বলে, আমি এখন ঘুমাবো। ব্যাস এটুকু বলে গভীর ঘুমে তলিয়ে যায় আপু। দেখে মনে হচ্ছিল এতকাল যেন এমন তৃপ্তির ঘুম সে আর ঘুমায়নি। বাইরে গিয়ে কবিরাজ আমার ভাইয়াকে জানায় আপুর সাথে খুব শক্তিশালী জিন রয়েছে এবং এখন তার সেসব উপকরণ নেই বা তেমন কোনো ব্যবস্থা নেই যে সেই জিনের সামনে দাঁড়িয়ে কথা বলবে। তিনি কাল আবার আসবেন এবং সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আসবেন বলে জানান। তাই তিনি এতক্ষণ চুপ ছিলেন। এসব ঘটনা আমার আম্মু আমার মামাকে জানায়। তার কিছুক্ষণ পরে মামা আসে এবং আম্মুর সাথে কথা বলে। এমন সময় আপু হঠাৎ ওঠে এবং আসন গেড়ে বসে এবং সম্পূর্ণ পুরুষ মানুষের মতো করে লম্বা একটা সালাম দিয়ে সকলের উদ্দেশ্যে পুরুষালী কণ্ঠে কথা বলতে শুরু করে। আমার মামা সালামের উত্তর নেয় এবং মামার সঙ্গে আপুর কিছু কথা হয়। প্রতিটি জায়গায় তখন আপু সম্বন্ধে কোনো না কোনো কিছু বলছেন। তখন আপু রুগী বলে সম্বোধন করেন। আপু বলতে শুরু করেন, আমি ভারতের একটি মসজিদের ইমাম, সেখানে আমি 5 ওয়াক্ত নামাজ পড়াই। আমি এই ঢাকার একজন মহিলার সঙ্গে ছিলাম তার জন্ম থেকে, কিন্তু তিনি যখন মৃত্যু শয্যায় তখন রোগীর সাথে হসপিটালে আসে তখন ওকে আমার খুব ভালো লেগে যায়। তাই আমি প্রায় সময় ওর আশেপাশে থাকতাম। আজ পর্যন্ত আমি ওর কোনো ক্ষতি করিনি, করবো না। সেদিন রাতে আমি ওর শরীরে প্রবেশ করি কারণ ও তখন আমাদের নিয়েই চিন্তা করছিল, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কথা বলে। এই কথাগুলো সত্যি কিনা তা পরীক্ষার জন্য আমার মামা কিছু প্রশ্ন করেন, যার উত্তর তিনি সঠিকভাবে দেন এবং অবিশ্বাস্য হলেও সত্যি ওই দিনের পর এমন কোনো ঘটনা আর ঘটেনি। উনি সালাম দেবার পর আপু আস্তে আস্তে আবার আগের মতো শুয়ে পড়েন এবং কিছুক্ষণ পরে চোখ কসলাতে কসলাতে ঘুম থেকে উঠে আম্মুকে বলেন, আম্মু আমার শরীরটা না ব্যথা করছে, খুব ক্ষুধা পেয়েছে, খেতে দাও। আমার মামাকে দেখে তার সাথে কথা বলতে শুরু করে। তো রাসেল ভাই এই ছিল আমার ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি যদি আমার ঘটনাটি সিলেক্ট করেন তাহলে প্লিজ আমাকে জানাবেন। শুভকামনা রইল। নিচে আমার ঠিকানা দেওয়া রয়েছে, নাম না প্রকাশ করার অনুরোধ করেছেন তিনি। আমি ঠিকানা দেখতে পাচ্ছি, আপনার ফোন নাম্বার দেখতে পাচ্ছি, আপনার নাম দেখতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি। আপনার এটা আমি প্রকাশ করবো না যেহেতু আপনি নিষেধ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ এই ঠিকানায় আপনার ঘটনাগুলো পাঠিয়ে দিন। ভয়ের আরেক নাম booth.com with Russell। রাত 1:08। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। যেহেতু আমাদের এই শোটা খুব বেশি বড় না
তো আমাদের যে সমস্ত ঘটনা, সেই ঘটনাগুলো ফুরিয়ে গেল। আমি কিছু মেসেজ পড়বো, কমেন্ট পড়বো কিছু, এবং আমাদের এই কমেন্ট দেখতে পাচ্ছি 6000-এর উপরে কমেন্ট, এবং আমাদের সাথে দেখতে পাচ্ছি এমডি চৌধুরী যুক্ত হয়েছেন এবং তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, এবং তিনি লিখছেন যে সাজিদ সাইম 2 ভাই একসাথে শুনছি, আপনাদের 2 ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক 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 ভালোবাসা। এবং আমি জানি না যে আজকে আপনাদের ঘটনাগুলো কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন, যদি ভালো না লেগে থাকে তাও আমাদেরকে জানাবেন। আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি লেখা আছে, মানে সবাই দেখতে পাচ্ছি প্রশংসাই করছেন ঘটনার। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে যারা আছেন এবং এতক্ষণ পর্যন্ত যারা ছিলেন, আপনাদের সবার জন্য অনেক 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 ভালোবাসা এবং আপনাদের সবার জন্য অনেক 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 শুভকামনা। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। আমাদের আজকের এপিসোড এই পর্যন্তই। আগামীকাল আবার নতুন এপিসোড নিয়ে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি booth.com এর সাথে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ভয়ের আরেক নাম booth.com with Russell. আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। এই মুহূর্তে অনেক মানুষ আমাদের সঙ্গে আছেন। আসলে সত্যি কথা বলতে সংখ্যাটা অন্য দিনের মতো না, কারণ প্রিমিয়াম সাবস্ক্রাইবার যারা, তারা সংখ্যায় অতজন নন। 3193 জন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি এবং আমাদের সঙ্গে আছেন। তারা সবাই আমাদেরকে শুনছেন এবং আমাদের মেসেজ অর্থাৎ কমেন্ট এসছে 3382। তো আসিফ আমাদের সঙ্গে আছেন, আজকে অনেক কমেন্ট পড়বো। আসিফ আমাদের সঙ্গে আছেন, লাভ স্বাধীন টিম। আমাদের সাথে আছেন রকেট রনি। রাসেল ভাই গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে শুনছি, রনি আপনার সাথে। আমাদের সাথে আছেন তাহসান জয় ওবায়েদ। এমডি আল আমিন খান আমাদের সঙ্গে আছেন এবং তিনি ঝিনাইদহ থেকে শুনছেন। আর আমাদের সঙ্গে এছাড়াও আরো অনেকেই কিন্তু এই মুহূর্তে যুক্ত হয়েছেন। এসকে শুভ আমাদের সঙ্গে আছেন, তিনি বলছেন তিনি এবং তার ওয়াইফ নিশু একসাথে কেরানীগঞ্জ থেকে শুনছেন, অর্থাৎ ঢাকা থেকেই তিনি আমাদের সাথে আছেন। আমাদের সঙ্গে আছেন শাকিল খান সেলিম, তিনি শুনছেন যশোর থেকে, অনেকবার লিখেছেন। ASM ওসাইদি নিবিড় আমাদের সঙ্গে আছেন, আসসালামু আলাইকুম ভাই, উত্তরা থেকে। ওয়ালাইকুম সালাম। আমাদের সঙ্গে এছাড়াও আরো অনেকেই কিন্তু যুক্ত হয়েছেন। এমডি তানভীর আহমেদ 2016 সাল থেকে নাকি তিনি আমার সঙ্গে আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আরো একসাথে অনেক দূর যেতে চাই। AL শান্ত আমাদের সঙ্গে আছেন। আহনাফ তাজুয়ার আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন সুনীল দাস, সাথে আছে রাসেল ভাই, লিখেছেন তিনি। আমাদের সঙ্গে আছেন কামরুল ফাহাদ, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তৌহিদ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও দেখতে পাচ্ছি জাহিদ হাসান শোভন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে যারা এই মুহূর্তে আছেন তাদের মধ্যে আরো আছেন ইমন খান হৃদয়ের সাথে আছি মুন্সিগঞ্জ থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। SH আবির কিশোরগঞ্জ থেকে শুনছেন আমাদেরকে, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে আছেন আকরাম আরেফিন এবং তিনি বলছেন পার্মানেন্ট সাবস্ক্রিপশন চাই। ওকে। আমাদের সঙ্গে আছেন মুনায়েম শাহরিয়ার, বরিশাল থেকে তিনি আছেন। এমডি হাসিবুল ইসলাম শান্ত আমাদের সঙ্গে আছেন এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের প্রত্যেককেই ইনফ্যাক্ট ধন্যবাদ। কামরুল ফাহাদ আপনাকেও ধন্যবাদ। শফিকুল ইসলাম ফয়সাল শেখ আমাদের সঙ্গে আছেন মিরপুর থেকে। এছাড়াও ওয়াসি সাকিব, আল ওয়াসি সাকিব আছেন কুড়িগ্রাম থেকে, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। অশান্ত মোহন আমাদের সঙ্গে আছেন এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাফায়েত লিওন আমাদের সঙ্গে আছেন, ভাই সাথে আছে লিখেছেন তিনি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। অ্যান্ড আশা করছি যে আপনাদের সংখ্যাটা যত বেশি বাড়বে তত বেশি আমাদের আরো বেশি মজা লাগবে। সোহান আরজে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ওয়াহিদ ফিরোজ ওয়াবদা খুলনা থেকে। রিফাত হোসেন, ওয়াহিদ ফিরোজ সবসময় আমাদের সঙ্গে থাকেন। রিফাত হোসেন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন মামুন গায়ুম সৌরভ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অ্যালেক্স, এছাড়াও আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি পারভেজ রেজা, আমাদের সঙ্গে আছেন সোহান আরজে, আমাদের সঙ্গে আছেন এমডি সরওয়ার, তাশফিকুন নবী আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন মুনায়েম শাহরিয়ার, রিফাত হোসাইন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আরো অনেকেই এরকম আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদেরকে সাপোর্ট করার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, তবে তার আগে জানিয়ে দিই আপনারা শুনছেন আমাদের আজকের একটা স্পেশাল ইমেইল এপিসোড হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য এবং সেই এপিসোডটি আপনারা শুনতে পাচ্ছেন এবং এখানে বেশ কিছু ঘটনা রয়েছে যে ঘটনাগুলো আপনাদেরই পাঠানো এবং আমরা যদি পর্যাপ্ত পরিমাণের ঘটনা পাই ফ্রম আওয়ার প্রিমিয়াম সাবস্ক্রাইবার্স তাহলে আমরা এই শোটা রেগুলার চালু করতেও পারি। সেটা হচ্ছে একদম কমপ্লিটলি আপনাদের উপরে যে আপনারা কি করবেন না করবেন, কারণ ইট ইজ ভেরি অবভিয়াস দ্যাট যে আপনাদের কিছু বেনিফিট আপনারা পাবেনই আপনাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশনের জন্য, সেটা স্বাধীন আপনাদেরকে উপহার দেবেই, কারণ আপনারা booth.com কে ভালোবাসেন এবং বারবার শুনতে চান বলেই এই সাবস্ক্রিপশনটা নিয়েছেন। অ্যান্ড প্রতি মাসে
মাসেরই আমরা মাঝামাঝি যে বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবারে আমাদের করার ইচ্ছা আছে। ঠিক একই সাথে আমাদের ইচ্ছা রয়েছে প্রত্যেক রবিবারে আপনাদেরকে ছোট্ট করে হলেও একটি ঘটনা উপহার দেয়া। তো চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.satin। কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Bhoot.com with Russell। যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জাবেদ জৈন। আমি লিখছি আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, যে ঘটনা ঘটেছে আমার বন্ধুর মামা ও তার পরিবারের সাথে। ঠিকানাটা লিসেনারদের সাথে শেয়ার করলে বুঝতে পারবেন এবং অনুধাবন করতে সুবিধা হবে। সাতক্ষীরা জেলার কলারোয়া থানার অন্তর্গত ধানদিয়া নামক জায়গা। আপনারা সবাই অবগত আছেন যে সাতক্ষীরা জেলাটা সমুদ্র উপকূলবর্তী স্থান এবং এখানকার বিশাল জনগোষ্ঠী মাছ ব্যবসা সংশ্লিষ্ট কাজে জড়িত। আর এখানকার আবহাওয়া প্রকৃতির অতীব নিকটে, অর্থাৎ বৃষ্টির সময় তীব্র বৃষ্টিপাত, বৈশাখের ঝড়ের কবলে শরৎ সুন্দর আকাশ ও সুন্দর মনোমুগ্ধকর বাতাস, সাথে রাতে গগনের বৃহত্তম চাঁদ মামা। সময় 2018। বলছি আমার বন্ধুর ভাষায়। সেবার গিয়েছিলাম নানু বাড়ি বেড়াতে। আমার নানু বাড়ির পরিবেশ এবং আশেপাশের লোকালয় বেশ কম বসতি, আর ঈশার নামাজের পর বাড়ির বাতিগুলো নিভে যায়। তখন ঝিঝি পোকার আওয়াজ ব্যতীত অন্য কোনো আওয়াজ পাওয়া যায় না। সেদিন সন্ধ্যায় প্রায় 1.5 কিলো দূরের গঞ্জে যায় মামার সাথে চা বিলাসের জন্য। উল্লেখ্য, এটা আমার বড় মামা, নাম রফিকুল ইসলাম। মামার বয়স তখন কেবল 25 অতিক্রম করেছে। ভাবছিলাম এলাকার এই ভুতুড়ে পরিবেশে নিশ্চয়ই ভয়ঙ্কর কোনো ঘটনা নিশ্চিত শুনতে পাবো। তো চায়ের কাপে চুমুক দিতে দিতে মামাকে জিজ্ঞেস করলাম, মামা, আপনি তো প্রায়ই ঘেরের ভেতর রাত্রি যাপন করেন, কখনো কি অতি প্রাকৃত ঘটনার সম্মুখীন হয়েছিলেন? তখন মামা ইতস্তত বোধ করছিলেন। আমি বুঝে যাই মামার সাথে হয়তো কিছু ঘটেছে। তো আমার জোরাজুরিতে মামা রাজি হয় বলতে। মামা বলে, এখানে বলা যাবে না, বাড়িতে চলো, তারপর বলবো। তারপর আমরা মামা ভাগ্নে স্থানীয় বাজারে কিছুক্ষণ অবস্থান করে নানু বাড়িতে ফিরি। রাতের খাবার খেয়ে মামার ঘটনা শুনতে প্রস্তুত হয়ে যাই। মামা বলতে শুরু করেন। বলছি মামার মতো করে। 2016 সালের মার্চের কোনো একদিন, বসন্তকাল, চারিদিকে বাতাসের শোঁ শোঁ শব্দ ঘেরের ভেতরে। বলে রাখা ভালো যে যারা ঘেরের ভেতরে গিয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে ঘের অনেক বিশাল এলাকা জুড়ে হয় এবং প্রায় সব সময় বাতাস প্রবাহিত হয়। আর ওই সময়টা মাছের পরিপক্কতার সিজন। কিছুদিন পরেই মাছ বিক্রি করার উপযোগী হবে, তাই ঘের পাহারা দেওয়া লাগে, স্পেশালি রাতের বেলায়। সেদিন রাত তখন 9:30 মতো। আমি আর আমার ছোট ভাই ঘেরের ভেতরে ছিলাম, মোবাইলে ব্রাউজিং করছিলাম। আমার ছোট ভাইয়ের নাম শফিকুল, তার বয়স সে সময় 22। যাই হোক, রাতের খাবার গ্রহণের জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে প্রস্তুত হলাম। ছোট ভাইকে বললাম, তুই থাক, আমি খেয়ে আসছি, আর কোথাও যাস না, মাছ চোরের কিন্তু খুবই উপদ্রব। বলা ভালো, আমার ছোট ভাই রাতের খাবার খেয়ে তারপর ঘেরে এসেছিল, আর আমি এখন বাড়িতে যাচ্ছি খেতে। যাওয়ার আগে ঘেরের চারপাশে টর্চ দিয়ে অবলোকন করলাম। ঘের থেকে আমার বাড়ি যেতে পায়ে হেঁটে সময় লাগে 20 মিনিটের মতো। হাঁটতে শুরু করলাম। বাড়ি পৌঁছানোর ঠিক 5 মিনিট আগে একটা ছোট বাজারের মতো, যেখানে চা এবং ক্যারামের ব্যবস্থা আছে। বলা বাহুল্য, আমি আবার ক্যারাম প্রিয় মানুষ। ক্যারাম ঘর থেকে আমার এক বন্ধু ডাক দিল এবং আমি সেখানে গেলাম। অনিচ্ছা সত্ত্বেও ক্যারামে মনোনিবেশ করলাম। ওদিকে ছোট ভাই ঘেরের ভেতরে ছোট টং করা আছে, সেটার ভেতরে আছে। অনেকে হয়তো টং কি জিনিস সেটা বুঝতে পারবেন না বা বুঝতে অসুবিধা হবে। ঘেরের টং সাধারণত বাঁশ এবং কাঠ দিয়ে নির্মিত ছোট কুড়ে ঘর, যেটা পানির ওপর থাকে। ছোট মামার মুখে। রাত প্রায় 11:15। আমি বসে মোবাইলে কিছু একটা করছিলাম একা। তখন শুনতে পেলাম পানিতে জাল নিক্ষেপ করার আওয়াজ। তখন ভাবলাম হয়তো চোরে মাছ চুরি করতে এসেছে। টর্চ আর লাঠি নিয়ে বের হই। লাইট দিয়ে ঘেরের পাড়ে দেখতে থাকি, কিন্তু কারো কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছিল না। রাত যেহেতু অনেক হয়েছে সেহেতু একটু ভয় করছে, কেননা ভাইয়া সাথে নেই। আর আমি আগে শুনেছি যে ঘের নিয়ে অনেক ভৌতিক ঘটনা রয়েছে। বড় ভাইকে কল দিলাম তার মোবাইলে এবং কাঁপা স্বরে বললাম যেন সে খাওয়া শেষ করে দ্রুত চলে আসে। বলে রাখা ভালো যে আমাদের ঘেরের সাইজ প্রায় 3 বিঘার মতো। টর্চ নিয়ে পার দিয়ে আমি খুঁজতে থাকি। খুঁজতে খুঁজতে বিপরীত পারে যাই। এই লাইট দিয়ে খুঁজতে থাকি চোর ধরার জন্য। এবার তখনই ঘটে অপ্রত্যাশিত ঘটনা, যেটা কেউই আশা করেনি, যেটা দেখলে মানুষের চোখ কপালে উঠে যায়। দেখলাম পানির নিচ থেকে উঠে আসছে
একটা হাত 5 আঙ্গুল সহ কবজি পর্যন্ত উঁচিয়ে রেখেছে আকাশের দিকে। অনুধাবন করলাম এইটা ছোট বাচ্চার হাত, যে কিনা ইশারায় ডাকছে। এবার ভালো করে লাইট মারছি আর দেখি পানির নিচে মুখমণ্ডলী সহ লাইটের আলো পানির নিচে থাকা অবয়বের চোখে রিফ্লেক্ট হয়ে আমার চোখে লাগছে। দেখার পরে ভয়ে আমার আত্মা বেরিয়ে আসার মতো হয়, মনে হচ্ছে বুক থেকে ফুসফুস বেরিয়ে আসবে। এবার দেখি সব থেকে রোমহর্ষক ঘটনা, পানির নিচ থেকে অবয়বটা খুব স্পিডে আমার দিকে অর্থাৎ পাড়ের দিকে তেড়ে আসছে। এবার আমি দিক বিদিক শূন্য হয়ে দৌড়াতে থাকি। অবয়বটা আমার পেছনে ধাওয়া করতে থাকে এবং পেছন থেকে আমি তার হাসির শব্দ পাই। বাতাসের মিশ্রণ, সেই সাথে হাসি, সব মিলিয়ে যেন আমার দিকে ধেয়ে আসছে। এখনই হয়তো আমাকে ধরে ফেলবে, কিন্তু আমি কোন দিকে যাচ্ছি সেটা আমি নিজেও জানি না। দৌড়াতে দৌড়াতে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যাই এবং তৎক্ষণাৎ অবয়বটা আমার বুকের উপর আছড়ে পড়ে এবং আমার গায়ে নখ দিয়ে আঁচড় দিতে থাকে, আমার সাথে ধস্তাধস্তি করতে থাকে। আমি আমার জীবন বাঁচানোর জন্য শেষ চেষ্টাটুকু করতে থাকি। পিশাচটির মুখের দিকে তাকিয়ে দেখি তার মুখের অংশ অর্ধগলিত এবং চোখের কোটরে চোখ নেই, ভেতরে পচা মাংস এবং ঠোঁটবিহীন বিভৎস সেই প্রাণীর থেকে বিক্ষুটে গন্ধ আসছে। এগুলো দেখার পর আমি নিজেকে ধরে রাখতে পারিনি। মনে হচ্ছে আমি নীল রং বিশিষ্ট কোনো ধোঁয়াশার দিকে অগ্রসর হচ্ছি। এরপর আমার আর কিছু মনে নেই। ক্যারাম খেলতে খেলতে কখন যে রাত 11:15 অতিক্রম করেছে সেটা খেয়ালও করিনি। যদি না ছোট ভাই আমাকে মোবাইল কল দিত বুঝতেও পারতাম না। কল আসতে খেয়াল হলো ছোট ভাইয়ের কথা। কলটা রিসিভ করতে ওপাশ থেকে কাঁপা কণ্ঠ শুনতে পেলাম। ছোট ভাইয়ের কথা। বুঝলাম হয়তো কোনো সমস্যা হয়েছে। ক্যারাম খেলা রেখে দৌড়াতে থাকলাম ঘেরের উদ্দেশ্যে। গিয়ে দেখলাম কেউ নেই, পুরো ঘের ফাঁকা। ভাইও নেই। ভাইয়ের নাম ধরে চিৎকার দিলাম কয়েকবার, কোনো উত্তর নেই। ঘেরের চারিপাশে খুঁজতে শুরু করলাম, কিন্তু কোথাও নেই। এবার আমার মনে অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে এরকম একটা ভাবনা এলো। তখন কল করলাম ভাইয়ার মোবাইলে। বাবাকে ডাকলাম। তৎক্ষণাৎ বাবা চলে আসলো। আমি বাবাকে সবকিছু বললাম। বাবা আমার উপর রাগারাগি করলেন। এরপর আমি আর আমার বাবা মিলে খুঁজতে থাকি। ঘেরের প্রত্যেকটা প্রান্তে টর্চ দিয়ে খুঁজতে থাকি, কিন্তু কোনো হদিস নেই। ঘের থেকে বেরিয়ে কিছু দূর গিয়ে দেখি ভাইয়ের জুতা পড়ে আছে। সেই অনুযায়ী খুঁজতে খুঁজতে আমাদের বাড়ির পাশে একটা ছোট ডোবার মতো, তার ভেতরে কিছু দেখতে পেলাম। ছুটে গেলাম সেখানে এবং দেখলাম ছোট ভাইয়ের পুরো শরীর কাদা পানির ভেতরে আর মাথাটা ডাঙার ওপরে পড়ে আছে। দেখেই বুঝলাম হয়তো মারা গেছে। দেখি মাথা, মুখে, শরীরে নখের আঁচড় এবং প্রচন্ড ধস্তাধস্তি হয়েছে, সেটার ছাপ স্পষ্ট। তারপর পালস চেক করলাম, বুঝলাম না, অজ্ঞান হয়ে গেছে। বাবার আমি মিলে ধরাধরি করে তাকে বাড়িতে নিয়ে আসলাম এবং রাতেই স্থানীয় ডাক্তারকে নিয়ে আসলাম। পরের দিন ছোট ভাইয়ের জ্ঞান ফেরে। এরপর আমি জিজ্ঞাসা করি কাল রাতে কি হয়েছিল। তখন সে সেই পৈশাচিক কাহিনীর বর্ণনা দেয় এবং আস্তে আস্তে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যায়। এই ঘটনার পরে আমরা কেউই রাতের বেলা একা ঘেরের ভেতরে থাকার দুঃসাহসিকতা দেখাইনি। আমি, আমার ভাই এবং আমার বাবা, আমরা 3 জনই একত্রে ঘের পাহারা দিতাম। হঠাৎ একদিন আমরা সবাই ঘেরে আছি, তখন রাত প্রায় 1টা ছুঁই। তখন ঘেরের জাল নিক্ষেপের শব্দ। বাবা টর্চ হাতে ও আরেক হাতে ট্যাটা নিয়ে বের হয়ে যায় এবং আমাদের 2 ভাইকে জাগ্রত করে এবং আমাদেরকে বলে যে চোর এসছে, লাঠি নিয়ে বের হ। উল্লেখ্য, ট্যাটা হয়তো অনেকে বুঝতে নাও পারে, এটা হলো মাছ ধরার অস্ত্র, যা বলা যায় বাঁশের লাঠি এবং মাথায় লোহার ফলাযুক্ত। আমি লাঠি সোটা নিয়ে বের হয়ে যাই। বাবা ঘেরের পাশেই টর্চের আলো দিয়ে দেখছে, কিন্তু কেউ নেই। অথচ পানি দেখলে বোঝা যাচ্ছে এই মুহূর্তে পানিতে কিছু একটা পড়েছে, এটা নিশ্চিত। আমরা 3 জনই হতভম্ব হয়ে গেছি এবং আমরা 2 ভাই আগের দিনের ঘটনায় কিছুটা ভীত। আমরা একে অপরের মুখে তাকিয়ে কি হলো সেটা বোঝার চেষ্টা করছি। হঠাৎ পানির ভেতর থেকে উঠে আসে সেই হাত, 5 আঙ্গুল সহ কবজি উঁচিয়ে রেখেছে আকাশের দিকে। এটা দেখার পর আমি, আমার ছোট ভাই আঁতকে উঠি, কিন্তু আমাদের বাবা ছিলেন যথেষ্ট সাহসী। সেই মুহূর্তে বাবার হাতে থাকা ট্যাটা ছুঁড়ে মারে ওই পৈশাচিক হাত বরাবর। তখনই হাতটি পানির নিচে চলে যায় এবং বাবার সাথে সাথে পানিতে নেমে পড়েন এবং আমাদেরকেও নামতে বলেন। বাবা বলেন এইটা কি, আজকে দেখেই ছাড়বো। বাবার পিছু পিছু আমরা নামি ভয় আর আতঙ্ক নিয়ে। বাবা ট্যাটা তুলে দেখেন ট্যাটা শূন্য, কিছু নেই। বাবা আমাদেরকে বলল তোমরা আমার হাত ধরো, আমি পানির নিচে ডুব দিয়ে দেখবো জিনিসটি কি। আমরা দোয়া কালাম পড়তে থাকি উচ্চস্বরে। তখন আমার বাবার হাত ধরলাম এবং বাবা ডুব দিল এবং সেই মুহূর্তে উঠে আসলো এবং আমরা দেখলাম বাবার হাতে একটি লাল শাড়ির অংশ। এটা নিয়ে আমরা কিনারায় উঠে আসলাম। সারা রাত আমাদের কারো ঘুম হয়নি। পরের দিন সকালে দেখলাম বাবার এক পরিচিত হুজুরকে নিয়ে বাবা ঘেরের দিকে যাচ্ছে। আমরাও সাথে গেলাম। হুজুরকে সবকিছু বলা হলো এবং স্থানগুলো দেখানো হলো। হুজুর সবকিছু দেখার পর বলল, আমি আপনাদেরকে কাল জানিয়ে দিব, আজকের মতো আসি। এর পরের দিন হুজুর বাবার সাথে দেখা করলেন এবং বললেন যে আপনাদের ঘেরে 2টা মানুষের বডি আছে এবং সেই লাশের কারিন জিনগুলো এগুলো করছে। তাদের দাবি লাশগুলোর জানাজা হয়নি এবং সঠিকভাবে দাফন সম্পন্ন হয়নি, আর যদি না এই কাজগুলো সম্পন্ন করা হয় তবে আপনাদেরকে মাছ চাষে এরা বিঘ্ন ঘটাবে। আর এই জিন অনেক শক্তিশালী হয়ে থাকে। সুতরাং আপনারা ঘের খনন করেন এবং আমিও আছি আপনাদের সাথে যতদিন না সমাধান হয়। এর কিছুদিন পর ঘের থেকে মাছগুলো ধরার পর ঘেরের খনন প্রক্রিয়া শুরু হলো। খননের এক পর্যায়ে উঠে আসে এক নারী সহ এক শিশুর অর্ধগলিত দেহ। পরে হুজুর দেখে এদেরকে দ্রুত জানাজা দেয়া হয়।
তারপর থেকে ঘেরে আর কখনো কোনো সমস্যা হয়েছে বলে শোনা যায়নি। এরপর কিছুদিন পরে মামা বিদেশ চলে যায়। আলহামদুলিল্লাহ আমার বড় মামা ছোট মামা সহ নানাজান উভয়ই সুস্থ আছেন। এটা একটা বাস্তব ঘটে যাওয়া ঘটনা। হয়তো সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারি নাই, ভুল ত্রুটি হলে ক্ষমা করে ভূত.com-এর লিসেনারদের সাথে শেয়ার করলে খুশি হব। জেইন সাতক্ষীরা মোবাইল নাম্বার শেয়ার করেছেন, তারপরে তিনি তার ফেসবুক আইডি দিয়েছেন এবং ঘটনা সিলেক্ট না হলেও তাকে জানিয়ে দিতে বলেছেন। ঘটনাটি যথেষ্ট ভালো এবং আমি সবসময় মনে করছিলাম, আমার মনে একটা সন্দেহ ছিল যে চোরই এসছে কিনা। সেই চোরই হয়তো হাত উঁচিয়ে আপনাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু আপনার বাবা একজন সাহসী মানুষ, তিনি যখন পানিতে ডুব দিয়ে ভেতরে দেখলেন এবং আসল ঘটনা যখন বেরিয়ে আসলো যেখানে লাশ রয়েছে, তখন আমি সত্যি স্তম্ভিত। এবং স্তম্ভিত হয়েছি এই কারণেই যে ঘটনাটা আসলেই খুব অন্যরকম মনে হয়েছে। এবং আমি বিশ্বাস করি যে আপনাদের সবার কাছে, আপনাদের অনেকের কাছে এরকম ধরনের ঘটনা আছে, হয়তো আপনাদের জীবনে ঘটেছে বা আপনাদের পরিচিত কারোর সাথে ঘটেছে। সেই ঘটনাগুলো লিখে পাঠান আমার কাছে। আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার ঘটনার অপেক্ষায় থাকলাম। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। সেখানেও পাঠাতে পারেন আপনি। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা। এই ফাইলটি ডাউনলোড করেছেন episodevd.com ওয়েবসাইট থেকে। এরকম আরো অনেক ফাইল ডাউনলোড করার জন্য এখনই ভিজিট করুন episodevd.com। ভয়ের আরেক নাম ভূত.com with Russell। যারা যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে তাদের সবাইকে অভিনন্দন। আমাদের স্পেশাল এপিসোড শুনছেন আপনারা এবং কমেন্টের সংখ্যা এখন 1922, কম নয়। মাহাদিউল সানি আমাদের লিখেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, রুমে একা শুনছি। সাব্বির হোসেন আমাদের লিখেছেন, খুলনা থেকে শুনছি। মনির সরকার আমাদের লিখেছেন, ওমিক্রনে আক্রান্ত, সবাই দোয়া করবেন। অবশ্যই দোয়া করি। বাংলাদেশের অসংখ্য মানুষ যারা ভালো আছেন তারা তো ভালো আছেনই, আর যারা অসুস্থ তাদের সবার জন্যই দোয়া করছি। আসলে সবার জন্যই দোয়া করছি। যারা অসুস্থ নয় তারাও যেন এই রোগ এড়িয়ে চলতে পারেন, সেই দোয়া করি আল্লাহ তাআলার কাছে। আমাদের সঙ্গে আছেন জাহিদ এবং তিনি সাতক্ষীরা থেকে শুনছেন। আজকে সাতক্ষীরার কিন্তু একটা ঘটনা রয়েছে, শুনবেন আশা করি। আমাদের সঙ্গে আছেন এছাড়াও আরো অনেকেই এবং আমি দেখতে পাচ্ছি যে সবাই এখানে আমাদেরকে লিখছেন এবং যারা লিখছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এখন আমাদের লিসেনার সংখ্যা খুব বেশি নয়, আমাদের 2870 জন এবং আমরা ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। এবং এমডি ফাহাদ আমাদের সঙ্গে আছেন, কদিন পর স্পেশাল এপিসোড হলে ভালোই লাগে। ধন্যবাদ রাসেল ভাই, ইটস অনলি ফর ইউ। যারা আপনারা প্রিমিয়াম সাবস্ক্রাইবার তাদের জন্য, কারণ আপনারা বারবার শোনার জন্য বা ভূত.com-কে বেশি ভালোবাসেন বলেই, যখন ইচ্ছা তখন শুনবেন বলেই প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়েছেন, আমি জানি সেটা। এবং সেই জন্যই আমি বিশ্বাস করি যে আপনারা আমাদের এই যে উদ্যোগ, সেই উদ্যোগকে আপনারা সাধুবাদ জানাবেন। এবং সেই সাথে আমি অনুরোধ করব যে আপনাদের ঘটনাগুলো, আপনারা যারা প্রিমিয়াম সাবস্ক্রাইবার তারা বেশি করে ঘটনা পাঠাবেন আশা করব। এবং আমাদের ঘটনার যে ধারাবাহিকতা সেটা অনেক ভালো এবং আমরা এখন পর্যন্ত প্রচুর ঘটনা পাচ্ছি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের আরো ঘটনা প্রয়োজন, আপনাদেরকে আরো দারুণ দারুণ সব এপিসোড উপহার দেওয়ার জন্য। বছরের প্রথম স্পেশাল এপিসোডে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। আজকে ইমেইল শুনবেন সবগুলো এবং সবগুলো ইমেইলই পড়ে শোনাবো আমি। সো আপনি বুঝতেই পারছেন যে আজকের এপিসোডটি আপনাদের জন্য এবং আমার জন্য, দুজনের জন্য অনেক বেশি স্পেশাল। এবং আজকে বৃহস্পতিবার, আমরা যে চিন্তা করেছি যে প্রত্যেক মাসেই মাঝখানে যে বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবারে আপনাদের কাছে ইমেইল নিয়ে ফিরে আসবো। আমাদের একটা কথা বলি যে আমরা সবসময় বলি যে আমরা নতুন চিন্তা করি এবং আমরা নতুনভাবে আপনাদেরকে নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। সেই ধারাবাহিকতাতেই ভূত.com-এর প্রথম ফিল্ম আসছে বিঞ্জে, এবং আপনারা বিঞ্জ নিশ্চয়ই জানেন, রবির একটা প্ল্যাটফর্ম। এবং সেই বিঞ্জে যে ঘটনাটি আসবে সেটি আমাদের কৌশিকদা আমাদেরকে উপহার দিয়েছেন এবং সেই ঘটনাটির নাম হচ্ছে জুজু আসছে। তো সেই ঘটনাটি আপনারা দেখতে পাবেন খুব দ্রুত এবং আমরা সবসময় জানিয়ে দেবো, রিলিজ ডেট জানাবো, সবকিছু জানাবো। আপনারা শুধুমাত্র আমাদের সঙ্গে থাকবেন, তাহলেই আমাদের সব পাওয়া হয়ে যাবে। আপনাদের ধন্যবাদ জানাই আমাদেরকে যারা কমেন্ট করছেন এত রাতেও এবং আমাদের সঙ্গে আছেন, হঠাৎ করেই ডাক দিচ্ছি চলে এসেছেন এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। এটা আসলে অনেক বড় একটা পাওয়া। তো আমরা কথা না বাড়িয়ে, সবাই যেহেতু ঘটনা শুনতে এসেছেন, সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আশা করছি আপনাদের এই ঘটনাটিও ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। Russell।
আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমি মোহাম্মদ জুয়েল, রাজবাড়ী থেকে। আমি বাংলাদেশ পুলিশে কর্মরত আছি। ব্যস্ততার কারণে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব নয়, তাই লিখে পাঠালাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি আমার নিজের সাথে ঘটা। যাই হোক, ঘটনায় ফেরা যাক। সালটা 2013 ডিসেম্বরের শেষ দিক। যেহেতু ডিসেম্বরের শেষের দিকে, তখন সব পরীক্ষা শেষ, সবাই যখন ফ্রি থাকে সেই সময়টার কথা বলছি। তাই আমরা কয়েকজন বন্ধু মিলে প্রায় প্রতিদিন ক্রিকেট খেলতাম। প্রতিদিনের মতো আজও সেই চিরচেনা মাঠে ক্রিকেট খেলতে গেলাম। যথারীতি খেলা শেষ করতে করতে সন্ধ্যা পার হয়ে যায়। সবাইকে বিদায় দিয়ে আমি আমার বাড়ির দিকে রওনা হলাম। বলে রাখা ভালো, মাঠ থেকে আমার বাড়িতে যেতে একটা পুকুর, তারপর বাঁশবাগান, এসব পেরোতে হয়। সবাই যার যার মতো বাড়িতে চলে গেল। আমিও আমার বাড়ির দিকে রওনা হলাম। আমার বাড়িটা একটু দূরে থাকায় এবং শেষের দিকে থাকায় আমার বাড়ির ওই দিকে কেউ ছিল না যে যার সাথে আমি যাব। তাই একাই রওনা দিলাম বাড়ির দিকে। গ্রামের মুরব্বীদের কাছ থেকে ওই পুকুর এবং বাঁশবাগান নিয়ে অনেক ভৌতিক গল্প শুনেছি। সময় পেলে ওই বাঁশবাগান এবং ওই পুকুরের ঘটনা পাঠাবো। আমি যখন বাড়িতে যাচ্ছি তখন রাস্তায় জনশূন্য, আমার কাছে কোনো লাইট ছিল না। রাস্তা দিয়ে একা একা হাঁটছি আর ভাবছি, আল্লাহ, আজকে যেন আমার সাথে কোনো খারাপ কিছু না ঘটে। দেখতে দেখতে প্রায় পুকুরের কাছাকাছি, তখন গায়ের মধ্যে কেমন যেন একটা ঝাঁকুনি দিল। আমি তখন 7-5 না ভেবে সামনের দিকে এগোতে থাকলাম। পুকুর অতিক্রম করে বাঁশ বাগানের কাছে যেতেই আমার মনে হলো এখানে প্রচুর ঝড় হচ্ছে। বলে রাখি, আমার বাড়ির দিকে যেতে রাস্তার বাম পাশে পুকুর এবং পুকুরের শেষ সীমানায় ডান পাশে বাঁশবাগান। যথারীতি পুকুর শেষ হতেই বাঁশবাগান। হঠাৎই আমার কাছে মনে হলো প্রচুর বাতাস, বাঁশগুলো এই রাস্তার উপরে ভেঙে পড়বে। কিন্তু আমি দূরে তাকিয়ে দেখি দূরে কোথাও কোনো বাতাস নেই। আমি আল্লাহ আল্লাহ করতে করতে সামনের দিকে এগোচ্ছি। বাঁশবাগানের ঠিক মাঝ বরাবর আসতেই আমার মনে হলো পেছন দিক থেকে কোনো কিছু আমার দিকে ধেয়ে আসছে শব্দ করতে করতে। আমি ভাবলাম রাস্তা দিয়ে হয়তোবা কেউ আসছে। তখন আমি একটু পিছনে তাকাই। হয়তোবা এটাই আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। পেছনের দিকে তাকাতেই দেখি সেই পুকুর থেকে কালো এক দানবের মতো একটা ছায়ামূর্তি আমার দিকে আসছে এবং দ্রুত আসছে। দুই পাশের গাছগুলো মনে হচ্ছে ভেঙে যাচ্ছে। আমি তখন বাঁশবাগানের মাঝ বরাবর। এইটা দেখে আমি দ্রুত সামনের দিকে দৌড়াতে থাকলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল আমি সামনের দিকে এগোতে পারছি না। কি করব, মাথায় কোনো কিছু কাজ করছিল না। তখন অনেক কষ্টে দোয়া দুরুদ পড়তে শুরু করলাম। তখন দেখি আমি যেতে পারছি। বাঁশবাগান অতিক্রম করতে দেখলাম সে বাতাস আর নেই এবং আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকলাম। সেই ছায়ামূর্তি বাঁশবাগানে এসে মিলিয়ে গেল। এটা দেখে আমি প্রচুর ভয় পেয়ে গেলাম এবং দ্রুত বাড়ি চলে আসলাম। আমি কাউকে কিছু না বলে ঘুমিয়ে পড়লাম সেদিনের মতো। আল্লাহ তাআলার অশেষ রহমতে সেদিন আমার সাথে আর কিছু ঘটেনি। তারপর কিছুদিন আমার সাথে আর কিছুই ঘটল না। এখানে বলে রাখি, তখনও কিন্তু আমাদের গ্রামে কোনো ইলেকট্রিসিটি ছিল না। আমাদের গ্রামের চারপাশে বিদ্যুৎ ছিল, শুধুমাত্র আমাদের গ্রামে ছিল না। তাই আমাদের সকল ফোন আমরা গ্রামের শেষ দিকে একটা দোকান ছিল, সেই দোকানে চার্জ দিতাম। যেহেতু আমাদের বাড়িতে কোনো বিদ্যুৎ নেই, তাই আমি ওই দোকানে মোবাইল চার্জ দিতাম। একদিন বিকেলে কোনো কারণে বিদ্যুৎ ছিল না এবং বিদ্যুৎ আসে সন্ধ্যার পরে, তাই মোবাইল ফোনে চার্জ দিতে পারিনি। সেই চার্জ দিতে দিতে অনেকটা রাত হয়ে যায়। আমার বাড়ি যেহেতু গ্রামের একদম শেষের দিকে, তাই একাই আসতে হতো। বলে রাখা ভালো, ওই দোকান থেকে আমার বাড়ি আসতে সেই পুকুর আর বাঁশবাগান অতিক্রম করতে হয়। আমি একটা বাইসাইকেল নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। রাস্তায় কাউকে দেখলাম না। চাঁদের হালকা মিটিমিটি আলো। আমি সাইকেল চালাচ্ছি আর ভাবছি, এত রাত করলাম, না জানি আবার কোন অঘটন ঘটে আমার সঙ্গে। আমার একটা বদ অভ্যাস ছিল, আমি প্রচুর গান শুনতাম। তাই একটা গান প্লে করে ফোনের টর্চ অন করে আমি বাড়ির দিকে রওনা দিলাম। হঠাৎ যখন আমি পুকুরের কাছাকাছি, তখন আমার ফোনের লাইট এবং মিউজিক দুটোই অফ হয়ে যায়। আমি বাইসাইকেলটা দাঁড় করালাম এবং ফোনের টর্চ অন অফ করতে থাকলাম। দেখলাম কাজ করছে, বাট আলো জ্বলছে না এবং মিউজিক প্লে হচ্ছে, বাট সাউন্ড হচ্ছে না। সঙ্গে সঙ্গে আমি সামনের দিকে তাকাই। তাকাতে যা দেখি তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি হয়তো কখনোই ভুলতে পারবো না। সামনের দিকে তাকাতেই দেখি আমার সামনে একজন অস্পষ্ট মানুষ দাঁড়িয়ে আছে। আমি তার দিকে তাকাতেই দেখলাম তার চুলগুলো সাদা। আমি তার মুখ দেখতে পারিনি, কারণ তার চুলগুলো মুখের ওপর দিয়ে পা পর্যন্ত। এটা দেখার পর আমি প্রচুর ভয় পেয়ে যাই এবং দোয়া দুরুদ পড়তে থাকি। যখন আমি দোয়া দুরুদ পড়তে শুরু করি, তখন আমার কাছে মনে হলো ওই জায়গাটায় ওই মানুষটা হঠাৎ ফুটবলের মতো হয়ে পুকুরের মধ্যে ঝাঁপ দিল এবং পুকুরের পানিতে মনে হয়
বিশাল একটা বড় কিছু পড়ল। এত পরিমাণ শব্দ হলো যা শুনে আমার গায়ের সব লোম দাঁড়িয়ে গেল। প্রচন্ড রকম ভয় পেয়ে যায় আমি এবং আমার গলা শুকিয়ে আসে। যখনই ওই মূর্তিটা বা কালো অবয়বটা পানিতে ঝাঁপ দিল, সেই মুহূর্তেই আমার টর্চ জ্বলতে শুরু করলো, মিউজিক বাঁচতে শুরু করলো। আমি কোনো রকমে বাড়ির দিকে রওনা হলাম এবং বাড়িতে যেয়ে মাকে সবকিছু বললাম। মা আমাকে অনেক বকাঝকা করলো। তার পরের দিন স্থানীয় এক হুজুরের কাছ থেকে ঝাড়ফুঁক করে একটা তাবিজ দিল এবং বলল, এই তাবিজ নিয়ে মরা বাড়ি বা সদ্য বাচ্চা জন্ম নিয়েছে এমন কোন বাড়ির ত্রিসীমানায় যেন আমি না চাই। আরো নিষেধ করলো আমি যেন কখনো তাবিজ না খুলি। আমি তাবিজে তেমন বিশ্বাসী ছিলাম না, তাই কিছুদিন পরে ভাবলাম এখন তো আর কোনো সমস্যা হচ্ছে না, তাই তাবিজটা খুলে রাখলাম। বলতে গেলে প্রায় প্রতিদিনই ফোন চার্জ দেওয়ার জন্য সেই দোকানে যেতে হতো এবং সন্ধ্যা বা সন্ধ্যার পরে বাড়িতে আসতাম। যথারীতি অন্য দিনের মতো আজও সন্ধ্যার পরে দোকান থেকে বাড়ির দিকে যাচ্ছি। যখনই সেই পুকুরের কাছাকাছি যাই তখনই দেখলাম সামনে একটা বিড়াল আকৃতির কিছু রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে আছে। এটা দেখে আমার কেমন যেন মনে হলো, তাই আমি বাইসাইকেলটা দাঁড় করালাম এবং সামনের দিকে তাকাতে দেখলাম বিড়ালটা রাস্তার এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত। এত বড় বিড়াল আমার এই বয়সে আমি কোনোদিন চোখে দেখিনি। এই দেখে আমি প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেলাম এবং দোয়া দুরুদ পড়তে শুরু করলাম। যখন আমি দোয়া দুরুদ পড়তে শুরু করি তখন বিড়ালটা সেই বাঁশ বাগানের মধ্যে চলে গেল। বাড়িতে আসার পরে আমি সেদিন ঘুমিয়ে যাই। ঘুম থেকে উঠে দেখি আমার গায়ে প্রচুর জ্বর এবং গত রাতের কথা আমি বাবা মাকে বলতেই তারা আমায় কবিরাজের কাছে নিয়ে যায় এবং কবিরাজ আমাকে অনেক বকাঝকা করে। তারপরে সে ঝাড়ফুঁক করে দেয় এবং একটা তাবিজ দেয়। বেশ ভালোই কাটছিল দিনগুলো। হঠাৎ একদিন আমি রাতে স্বপ্ন দেখলাম কেউ আমার কানের কাছে ফিস ফিস করছে, তোকে আমার ভালো লাগে, আমি তোকে নিয়ে যাব। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়, শব্দটাও বন্ধ হয়ে যায়। ভাবলাম হয়তোবা মনের ভুল, আবার ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার খাট একটু দূরে রাখা। ভাবলাম হয়তো রুমে কেউ এসে খাট সরিয়েছে। আমি আবার ঠিক করে রাখলাম। পরের দিন আবার খাট সরানো। এবার আমি মাকে জিজ্ঞেস করলাম, আপনারা কি আমার খাট সরিয়েছেন? মা বললেন, না, আমরা তোমার ঘরেই যাইনি, দেখো তুমি সরিয়েছ কিনা। আমার স্পষ্ট মনে আছে আমি খাট সরাইনি, বরং ঠিক করে রাখি। আমার তখন বুঝতে বাকি রইল না এটা কার কাজ। কিছুদিন আবার স্বপ্নে দেখলাম একজন মহিলা আমাকে বলছে, কিরে তোকে না বললাম আমার সাথে যেতে, তুই আমার সাথে যাবি? তোকে আমি নিয়ে যাব। তখন আমি স্বপ্নের মধ্যে বলছি, না আমি যাব না, আমি আমার বাবা মার কাছে থাকবো। তখন সে আমাকে বলল, তুই যদি আমার সাথে না যাস তাহলে ভালো হবে না, খারাপ হবে। এটা দেখে আমার ঘুম ভেঙে যায় এবং আমি প্রচুর ভয় পাই। ঘাম দিয়ে আমার শরীর ভিজে গেছে। এরপর আমি কিছুদিন ঠিকঠাক থাকলাম, আমার সাথে কিছু ঘটেনি। এরপর একদিন সন্ধ্যার পর দোকান থেকে বাড়ি আসছি। ওই দিন আমার সাথে ছিল আমার চাচাতো ভাই। আমি যেই পুকুর পার হব তখন আমার কাছে মনে হচ্ছে কেউ আমার দিকে কিছুটা ছুঁড়ে মারছে। হঠাৎ পায়ে একটা মাটির টুকরা লাগে, প্রচন্ড ব্যথা পাই। আমার পায়ে সেই মাটির টুকরার ছাপ লেগে থাকে। আমি ভাইকে বলি, কে ঢিল দিল? ভাইয়া বলল, কই পাগল হচ্ছিস তুই? আমার আর বুঝতে বাকি রইল না। আমি যেতে চাই নাই, এই জন্য দূর থেকে আমার ক্ষতি করার চেষ্টা করছে। তাড়াতাড়ি বাড়ি চলে আসি এবং আমার পায়ে লেগে থাকা মাটির ছাপ বাড়ির সবাইকে দেখাই। পরদিন আবারও হুজুরের কাছে যাই। হুজুর বলে, এটা শক্তিশালী পরীর নজর, এই পরীর সাথে লড়াই করার ক্ষমতা আমার নেই, আপনারা অন্য হুজুর দেখান, আমি এর সাথে লড়াই করতে পারবো না। তারপরে সেই হুজুর আমাকে ঝাড়ফুঁক করে দেয় এবং বলে, সাবধানে থেকো। এই ঘটনার পর থেকে আমি বাড়ি থেকে বের হতাম না। কিছুদিন পরে আমি আবার একদিন বাড়ি থেকে বের হই এবং ফিরতে রাত হয়ে যায়। আমি আমাদের গ্রামে ঢুকতেই একটা দমকা বাতাস আমাকে রাস্তা থেকে উড়িয়ে নিয়ে একটা খালের মধ্যে ফেলে দিল। আমি উঠে দোয়া দুরুদ পড়তে শুরু করলাম এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম আল্লাহর অশেষ রহমতে সেবারের মতো প্রাণ বেঁচে যায়। কিছু লোকের সাহায্য নিয়ে আমি বাড়িতে চলে আসি। তারপর থেকে আমি বাড়ি থেকে আর বের হতাম না। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। আমিও বাড়ির মধ্যে ঘরবন্দি অবস্থায় থাকতে শুরু করি এবং প্রতি রাতে আমার সাথে বাজে কিছু স্বপ্ন, অর্থাৎ বাজে স্বপ্ন আমি দেখতে থাকি। যেহেতু আমার গা বন্ধ ছিল এবং তাবিজ ছিল, যার জন্য পরীটা আমার কাছে আসতে পারত না। এর কিছুদিন পরে কোরবানির ঈদ। বাড়িতে কোরবানি ঈদের গরুর গোস্ত খেয়ে আমরা কয়েকজন বন্ধু সেই দোকানে যাই। আমি দোকানে বসে সবার সাথে গল্প করছি। হঠাৎ আমার মাথা ব্যথা শুরু হলো। আমি ওদের বললাম, মাথার মধ্যে ব্যথা করছে। এটা বলতেই বসা থেকে মাটিতে লুটিয়ে পড়ি, আর আমার কিছু মনে নেই। আমার জ্ঞান ফিরলে দেখি আমি একটা বাড়িতে, গ্রামের অনেক লোক। আমি তাদের জিজ্ঞেস করলাম, আমি এখানে কেন? কিন্তু কেউ বিশ্বাস করবে কিনা জানি না, এটাই সত্য যে আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। আমি কোনো কথা বলতে পারছিলাম না, বলতে পারেন বোবা হয়ে গিয়েছিলাম এবং আমার ডান পাটা কাজ করছিল না। এ দেখে প্রায় গ্রামের সব লোক আমাকে দেখতে আসেন। সেই থেকে আমি কারোর কোনো কথার জবাব দিতে পারছিলাম না। সবার কথা শুনছিলাম, আমি কথা বলতে পারছিলাম না। আমি অনেক চেষ্টা করি কথা বলার জন্য, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। এর পরের দিন আমাকে ফরিদপুরের একটা হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার সাহেব আমাকে অনেকগুলো টেস্ট দেয়, কিন্তু কোনো কিছুই ধরা পড়ে না। এইভাবে 3 দিন কেটে যায়। 3 দিন পরে এক সকালে আমি
মাকে ডাক দেই এবং আমার মুখ থেকে শব্দ বের হতে শুরু করে। আমি কথা বলতে পারছিলাম, পা কাজ করছিল। এই ঘটনার পর দিন দিন শরীর দুর্বল হতে থাকে, বিছানায় পড়ে যাই। আর প্রতিদিন রাতে স্বপ্নে দেখতাম সেই মহিলা আমাকে বলছে সে আমাকে নিয়ে যাবে, সে আমাকে নিয়ে যাবে। অনেক ডাক্তার দেখানো হয়, কবিরাজ দেখানো হয়, কিন্তু আমার শরীর ঠিক হয় না। এসব দেখে বাবা মা অনেক চিন্তিত হয়ে পড়ে। কি করবে, কার কাছে যাবে? কিছুদিন পর এক হুজুরের সন্ধান পায়। কবিরাজ আমাদের ঘটনা শুনে বলে, আপনারা এখন চলে যান, 3 দিন পরে আপনাদের বাড়িতে আমি যাব। ঠিক 3 দিন পরে সন্ধ্যায় সেই কবিরাজ আসেন এবং আমাদের বলেন একজন তুলারাশির লোককে হাজির করতে। পাশের বাড়ির আমার এক কাকি তুলারাশির ছিলেন, তাকেই নিয়ে আসলাম। কবিরাজ তাকে বলে পরিটাকে এই তুলারাশির কাছে হাজির করব। কবিরাজ প্রথমে বৃত্ত আঁকলো এবং বৃত্তর মাঝখানে কাকিকে বসালো এবং হুজুর দোয়া দুরূদ পড়তে শুরু করলো। কিছুক্ষণ পরে মনে হচ্ছিল বাড়িতে ঝড় বয়ে যাচ্ছে, কেউ কিছু ছুঁড়ে মারছে বৃষ্টির মতন। হুজুর আমাদের বলল আমরা যেন বাইরে না যাই। কিছুক্ষণ পরে পরিটা হাজির হলো। তখন জিজ্ঞাসা করলো, তুই কে, তোর পরিচয় দে। এবং সে পরিচয় দিল। এবং তাকে যখন কবিরাজ চলে যেতে বলল, সে চলে যেতে রাজি হচ্ছিল না। তার বয়স নাকি 200 বছর, এই সমস্ত অনেক কথা বলছিল এবং সে কোনোভাবেই রাজি হচ্ছিল না কবিরাজের কথা শুনতে। পরে কবিরাজ তাকে কিছু অফার করে এবং সেই অফারের কারণে সে রাজি হয় চলে যেতে। এবং পরের দিন সন্ধ্যায় আমরা এলাকার সকল বাচ্চাদের ডেকে নিয়ে এসে দুধের পায়েস খেতে দেই। আরো কিছু কথা বলে পরি, সেই অনুযায়ী আমরা কাজ সম্পন্ন করি। পরদিন আবার পরিটাকে কাকির কাছে হাজির করানো হয়। পরিটা বলে ওই খাবার বাচ্চারা খায় নাই, ওই খাবার খেয়েছি আমরা। কিন্তু কথা বলার পর হুজুর বা কবিরাজ একটা বোতলের মধ্যে পরিটাকে বন্দী করে এবং আমাকে ঝাড়ফুঁক করে দেয়, কিছু পানি পড়া দেয় এবং আমার বাড়ির চারপাশ বন্ধ করে দেয়। আরো কিছু নিয়ম বলে দেয়, সেগুলো আমি সঠিকভাবে মানি। আল্লাহর রহমতে বাবা মার দোয়ায় এখন অনেক ভালো আছি। আল্লাহ পাক ভালো রেখেছেন। রাসেল ভাই, যদি ঘটনাটা ভালো লাগে পড়ে শোনাবেন। লেখার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি একদম সত্য, আমার নিজের সাথে ঘটা। আমি কখনো ভুলব না সেই দিনগুলোর কথা। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, আগের হুজুর কেন বলেছিল পরিটা অনেক শক্তিশালী? ভাবছেন এত সহজেই হার মানল, সে কি করে শক্তিশালী? না ভাই, এর মধ্যে অনেক ঘটনা আছে যেগুলো বলা সম্ভব নয়, তাই বললাম না। যতটুকু বলা যায় ততটুকু বললাম। রাসেল ভাই, আমার কাছে আরো ঘটনা আছে, আমি সময় পেলে পাঠাবো। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই। আমার ঘটনাটি সিলেক্ট হলে প্লিজ আমাকে জানাবেন। তারপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন। থ্যাংক ইউ সো মাচ। এবং আমরা জানি যে রাত থেকে অনেক পুলিশ সদস্য আমাদের ঘটনা শোনেন এবং আমাদেরকে ভালোবাসেন, আমাদের সঙ্গে থাকেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি ভবিষ্যতেও আপনার কাছ থেকে ঘটনা পাবো এবং আপনার ঘটনার অপেক্ষায় আমরা রইলাম। আপনি বললেন যে আপনার কাছে অনেক ঘটনা আছে, আমাদেরকে পাঠিয়ে দেবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ এই ঠিকানায় আপনার ঘটনাগুলো পাঠিয়ে দিন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এই ফাইলটি ডাউনলোড করেছেন episodevd.com ওয়েবসাইট থেকে। এরকম আরো অনেক ফাইল ডাউনলোড করার জন্য এখনই ভিজিট করুন episodevd.com। শোনালে ভালো হবে। আমি সৌদি আরব থেকে বলছি। আমি এখানে আমার ইন্ডিয়ান বন্ধুর কাছ থেকে ঘটনাটি কালেক্ট করেছি। আমার নাম ফাহিম আহমেদ, বাড়ি সিলেট। এরপরে তিনি তার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার শেয়ার করেছেন। আশা করি রাসেল ভাই আপনি ভালো আছেন। এখন মূল ঘটনা বলি। বর্ষা শেষ হয়ে এলো। প্রকৃতির এক আশ্চর্য পরিবর্তন। সাদা টুকরো টুকরো মেঘ, নীল আকাশ, রঙিন বড় বড় শেড ট্রি, ফুলের মেলা, দূরে সবুজ ধান ক্ষেত, সোনালী ধান মনকে উতলা করে দেয়। আমি এতদিন চুপচাপ থাকতাম, কারো সঙ্গে তেমন কথাবার্তা বলতাম না। ক্লাসে আসতাম আর চলে যেতাম। শিব মন্দির, ক্লাব, সেখানেই আড্ডা বাজনা, প্র্যাকটিস সব চলত। আর কদিন পরে ক্রিকেট প্র্যাকটিস শুরু হবে, তখন তো আরো ব্যস্ত হয়ে পড়ব। ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, বাংলায় অনার্স বলে চিরদিন অবজ্ঞার চোখে ছিলাম। বাড়িতে আমার কোনো ভূমিকা ছিল না, বাইরেও আমাকে নানা কথা শোনাতো নানাজন, যার জন্য আমি নিজের মধ্যে ঢুকে থাকতাম। সহজে নিজেকে খুলতে পারতাম না। যদিও আমার কিছু অ্যাডভান্টেজ ছিল। এক্সারসাইজ করতাম বলে ভালো চেহারা, ভালো ক্রিকেট খেলতাম, মিউজিক সিস্টেমে ভালো বাজনা বাজাতে পারতাম। সেজন্য বুঝতে পারতাম মেয়েরা আমাকে বেশ পছন্দ করে। প্রথমে দর্শনধারী আর কি। কিন্তু আমি ছিলাম ভীষণ লাজুক। কোনো মেয়ের সামনে যেতামই না। কথা বললে তোতলাতে থাকতাম। আমার ভালো লাগতো ঘুরে বেড়াতে, নিজের মনে থাকতে। সেজন্য আমাকে পেছনে অনেকেই অনেক কিছু বলে খ্যাপাতো। ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আমার বিভাগের ছেলে মেয়েদের সঙ্গে আমার তেমন জমত না। সেজন্য পুজো পর্যন্ত প্রায় কারো সঙ্গে ভালোমতো আলাপ হলো না। অবশ্য প্রফেসররা আমাকে বেশ ভালোবাসত। এই অবস্থায় ডিপার্টমেন্টের পুরনো ছাত্রছাত্রীদের রিউনিয়ন শুরু হলো। নাটক, ফাংশন, আলোচনা সবই হবে। আমি রীতিমতো মিউজিক করব। রিহার্সাল শুরু হলো। অনেকেই ভালো গান গায়। একজন মেয়ের গান আমাকে মুগ্ধ করে দিল। খুব সাধারণ চেহারা, ফ্যাশনেও তেমন নয়, কিন্তু মেয়েটার গান কি সুন্দর। মেয়েটার নাম মনিরা ইসলাম।
ফাইনাল রিহার্সালের দিন আমার সঙ্গে পরিচয় হলো। দেখলাম মেয়েটা আমার চেয়েও লাজুক, মাথা নিচুই করে থাকে। হয়তো চেহারাটা তেমন নয় বলে একটা হীনমন্যতাও আছে। আমি ভাবলাম এবার জমবে মজা। কি মনে হলো নিজের থেকে আলাপ করলাম। মেয়েটা ভালো করে কথা বলতে পারছিল না, তাও আমার কথার উত্তর দিল। বাড়ি কুচবিহারের শীতলকুচিতে। ওর বাবা ওখানকার স্কুলের হেডমাস্টার, মা প্রাইমারি টিচার। উৎসবের দিন মেয়েটা গান গেয়ে একেবারে মাত করে দিল। এবার মনিরাকে অন্য চোখে দেখতে শুরু করলাম। ওর ব্যবহার, পার্সোনালিটি, পড়াশোনা সর্বোপরি গান আমার মনে একটা ভালো লাগা তৈরি করলো। বুঝতে পারলাম কোনো কথা না বললেও ও আমাকে পছন্দ করে। অফ পিরিয়ডে মেয়েরা সাধারণত হোস্টেলে যায়, অন্যরা হয় ক্লাসে থাকে নয় ক্যান্টিনে যায়। আমি এতদিন ভেতর থেকে প্রফেসরদের ক্যান্টিনে গিয়ে একাই টিফিন করতাম, অন্যদের সঙ্গে তেমন মিশতাম না। একদিন দেখি মনিরা হোস্টেলে না গিয়ে চুপ করে ক্লাসে বসে আছে। আমি সাহস নিয়ে মনিরাকে বললাম, চলুন চা খাই। ইতস্তত করেও ও আমার সঙ্গে নিচে ক্যান্টিনে এলো। আমি ওকে এক কিনারায় নিয়ে বসলাম, চায়ের অর্ডার দিলাম। তারপর পরিচয় করার চেষ্টা করলাম, তার কথা শুনলাম। এবার অনার্স পরীক্ষায় সেকেন্ড ক্লাস ফার্স্ট হয়েছে, গানেও জেলার মধ্যে নাম আছে। আমার তো বলার মতো কিছু নেই, সেই কিছু না বলা কথা বললাম। এরপর থেকে আমাদের দেখা সাক্ষাৎ বেড়ে গেল, একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠল। আমরা একসঙ্গে টিফিন করতে শুরু করলাম। আস্তে আস্তে বিকেলে ছুটির দিনে ঘুরে বেড়াতাম। যেতাম হোস্টেলের পেছন থেকে ওঠা পাহাড়ে, শালবনে, চমৎকার বিএসএফ এর পার্কে, শিলিগুড়িতে। বুঝতে পারলাম আমরা আস্তে আস্তে আলোচনার বিষয় হয়ে পড়েছি। আমরা এসব কেয়ার করলাম না, ক্লাস করে বিন্দাস মেলামেশা করতে লাগলাম। মেলামেশা করে দুজনের ভেতর পরিবর্তন হলো। আমি পড়াশোনায় মন দিলাম, আর মনিরার পোশাকে কিছু পরিবর্তন আসলো। ক্লাস পরীক্ষায় ভালো রেজাল্ট হতে থাকলো, আর ও তো ফার্স্ট। কিছুদিন ধরে মনিরার মাঝে মাঝে জ্বর ধরা, মাথা ব্যথা হচ্ছিল। ও ততটা কেয়ার করেনি, জ্বর হলেও ক্লাসে আসতো, এসে চুপচাপ বসে থাকতো, বেশি চলাফেরা করতে পারতো না। আমি ওকে ডাক্তার দেখাতে বললাম, ও কেয়ার করতো না। কিছুদিন পর আরো অসুস্থ হয়ে পড়লো, মাঝে মাঝে ক্লাসে আসতে পারতো না। একদিন ক্লাসে অজ্ঞান হয়ে পড়লো। এবার ডিপার্টমেন্ট থেকে ওর বাড়িতে খবর দেওয়া হলো। ওর বাবা এসে ওকে নিয়ে গেল। যাবার সময়ও আমাকে অনেকবার ভালো করে পড়াশোনা করতে বলল, আরো বলল কদিন পরেই এসে পড়বে। কদিন পরে খবর পেলাম মনিরা খুব অসুস্থ হয়ে পড়েছে, ওকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। কলকাতা থেকে ডিপার্টমেন্টে খবর এলো ওর ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। ঠিক করলাম কদিন পরে ওর সঙ্গে দেখা করতে যাব। সেদিন রাত্রে ঘুমিয়ে পড়েছি। ঘুমের মধ্যে মনে হলো বহু দূর থেকে আমাকে মনিরা ডাকছে। চমকে জেগে উঠলাম। আবছা অন্ধকারে মনে হলো দরজার সামনে মনিরা দাঁড়িয়ে আছে, হাসি হাসি মুখ। ধরফর করে উঠে বসলাম, লাইট জ্বালালাম। দেখি কেউ কোথাও নেই। একটা অজানা আশঙ্কায় মন ভরে গেল। সেদিন ক্লাসে গিয়ে শুনতে পেলাম কলকাতা থেকে খবর এসেছে গতকাল রাত্রে মনিরা মারা গেছে। স্তব্ধ হয়ে থাকলাম, কাউকে কিচ্ছু বললাম না। কদিন মন খারাপ করে থাকলাম। আরো কদিন পর রাত্রে ক্লাব থেকে হোস্টেলে যাচ্ছি। যাওয়ার রাস্তাটা ফাঁকা, অন্ধকার, বড় বড় গাছে পরিপূর্ণ। কিছু দূর গিয়ে একটা বিরাট ছাতিম গাছ, তার নিচে বাঁধানো জায়গা। হঠাৎ চমকে গেলাম, দেখি বেদিটার কাছে মনিরা দাঁড়িয়ে আছে, হাসি হাসি মুখ। আমাকে কিছু বলার চেষ্টা করছে। আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। এক দৌড়ে চলে গেলাম গেস্ট হাউসের দিকে। সেখানে গার্ডগুলো আড্ডা দিচ্ছিল। তারা আমাকে ডেকে বসালো, জল খাওয়ালো, তারপর হোস্টেলে পৌঁছে দিল। তার কদিন পর ডাইনিং রুম থেকে খেয়ে আসছি। সিঁড়ির নিচে মনিরা দাঁড়িয়ে আছে, হাসি হাসি মুখ। ভয় পেয়ে দৌড়ে একতলায় স্বদেশের ঘরে ঢুকে পড়লাম। মুখ থেকে স্বদেশ বলল, কোনো ভয় নেই, বস। চা খাওয়ালো, উল্টোপাল্টা গল্প করলো, তারপর ঘরে পৌঁছে দিল। রাত্রে আবার মনে হলো মনিরা হাসি মুখে দাঁড়িয়ে আছে। আবার উঠে বসলাম। পাশের ঘর থেকে দিলীপকে ডেকে তুললাম। ও বলল, কদিন বাড়ি থেকে ঘুরে আয়। বাড়িতে এসে বাবা মাকে সব বললাম। বাবা বলল মেন্টাল ব্রেকডাউন। নিয়ে গেল মেন্টাল ডাক্তারের কাছে, ওষুধ দিল, কিছু হলো না। আবার কদিন পর রাত্রে মনিরাকে দেখলাম। ও ইউক্যালিপটাস বনের ভেতর থেকে আমাকে ডাকছে। এবার মা আমাদের পুরোহিত শুভেন্দু বাবুর সঙ্গে আলোচনা করল। উনি একটা তাবিজ দিলেন, আরো বললেন মেয়েটার কবরে ফুল দিয়ে এসো, এতে দোষটা কেটে যাবে। কদিন পরে বাবা আমাকে সিপাই বিসেন্দরের সঙ্গে শীতলকুচিতে পাঠালো। ওখানে গিয়ে ওদের বাড়িতে গেলাম। ওর বাবা মা আমাকে দেখে কাঁদতে লাগলেন। আমি শুভেন্দু বাবুর কথা বললাম। ওর বাবা ওদের কবরখানায় নিয়ে গেল। সিমেন্টের উপর নাম লেখা মনিরা ইসলাম। আমি মনিরার কবরে ফুল দিলাম, তারপর প্রার্থনা করলাম। মনে হচ্ছিল একটু দূরে একটা ফুল গাছের নিচে মনিরা দাঁড়িয়ে আছে, হাসি হাসি মুখ। ওর আত্মার শান্তি কামনা করলাম। তারপর ওর বাবা মার সঙ্গে দেখা করে ফিরে এলাম। তারপর আর কিছু দেখিনি। এই ছিল
ছিল ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনা পাঠানোর জন্য। আশা করছি যে আপনি নেক্সট টাইম আরো ঘটনা পাঠাবেন। আমরা চলে যাব আমাদের পরের ঘটনায়। যে এরকম একটা আয়োজন আমরা করতে পেরেছি। এখনো শোয়ের 2 মিনিট বাকি রয়েছে এবং এই প্রতিবারের মতো আমি আজকেও আগে ভাগে একটু ঢুকে পড়েছি জাস্ট আপনাদের সাথে শোয়ের বাইরে যে সমস্ত কথা সেই কথাগুলো সেরে নেওয়ার জন্য। বছরের প্রথম সাবস্ক্রাইবারদের জন্য প্রথম ইমেল এপিসোড এবং আশা করছি যে এই এপিসোডটি আপনাদের ভালো লাগবে, আপনাদেরকে আনন্দ দেবে। যদি এতটুকু আনন্দ দেয় তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব। এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি আমাদের এইখানে যারা আছেন তাদের মধ্যে সাবস্ক্রিপশনের সংখ্যা হচ্ছে 22,225 জন এই মুহূর্তে জয়েন করেছেন। এখনো শো শুরু হয়নি, তার মাঝখানে আপনারা জয়েন করে ফেলেছেন এবং বাকিরাও জয়েন করবেন বলে আমার বিশ্বাস খুব দ্রুত। অ্যান্ড আমরা ভূত.com নিয়ে এভাবেই সামনের দিকে এগিয়ে যেতে চাই, আপনাদেরকে রেগুলার দারুণ দারুণ সব ঘটনা উপহার দিতে চাই। এবং আপনারা যারা কমেন্ট করছেন দেখি তাদের কমেন্টগুলো একটু পড়ি। রাসেল ভাই প্রথমে দেখছি শাহ আজিম লিখছেন, রাসেল ভাই আমি আমার রমজান মামা একসাথে ময়মনসিংহ মুক্তাগাছা থেকে শুনছি, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। মুরাদ বাহাদুর আমাদেরকে বলছেন অপেক্ষায় ছিলাম স্পেশাল ইমেল এপিসোডের জন্য, অপেক্ষার প্রহর শেষ, লাইফ মুবারক রাসেল ভাই, বরিশালের স্বরূপকাঠি থেকে শুনছি। আমাদেরকে এছাড়াও লিখছেন দেখতে পাচ্ছি এমডি আবিদুর রহমান, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আবিদুর রহমান সিলেটের বিয়ানী বাজার থেকে। ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি তাহসান জয় ওবায়দ, আজকে মনটা অনেক খারাপ। আমার মনে হয় যে মন খারাপের ব্যাপারটা যত বেশি আপনি গুরুত্ব দিবেন তত বেশি খারাপ হয়ে উঠবে, সুতরাং এই ভাবনাটাকে একটু সরিয়ে আপনি এই দিকে নিয়ে আসুন। আমাদের ভূত.com এর আজকে যে ঘটনা সেই ঘটনায় মন দিন, দেখবেন যে আপনার মন ভালো হতে শুরু করেছে। মাহফুজুল সজল আমাদের সাথে আছেন, লিখেছেন শুধুমাত্র রাসেল ভাই, হ্যাঁ ভাই আমি আপনার সঙ্গে আছি। এমডি ফাহিম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আরো অনেকেই কিন্তু এই মুহূর্তে জয়েন করেছেন, যেমন সোহাগ খান, ইভান। কিন্তু এই মুহূর্তে সময় হয়ে গেল রাত 11:59, তাই আমরা যেটা করবো সেটা হচ্ছে সরাসরি আমাদের ঘটনা শুরু করব এবং এই বছরের যে আমরা যে প্রথম যে আমরা যে হচ্ছে মানে একটা প্রোমো বানিয়েছি সেটা দিয়েই আমরা শুরু করতে চাই আমাদের আজকের এই ইমেল এপিসোড। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. আজকে কিন্তু আক্ষরিক অর্থেই ফ্রাইডে দ্য 13th এবং আজকে 13 তারিখ এবং সেই সাথে এই মুহূর্তে শুক্রবার। তো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত.com এর স্পেশাল এপিসোডে। এরকম একটা স্পেশাল এপিসোডে স্পেশাল একটা মানে দিনে একটা এপিসোড হবে, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। এবং এই দিন নিয়ে ওয়েস্টে অনেক ধরনের আমাদেরকে সবসময় আমরা বলি যে হ্যাঁ একটু কুসংস্কারাচ্ছন্ন আমাদের এইখানকার মানুষজন, আমরা বলি যে হ্যাঁ এখানকার মানুষজন একটু ভীরু প্রকৃতির। আমরা এই যে মানে যখনই যে কোনো সময়ে যে কোনো মুহূর্তেই যে কোনো মানুষ হঠাৎ করে বলে দেন বাঙালি একটু ভীরু প্রকৃতির, একটু কুসংস্কারাচ্ছন্ন। আমার কাছে মনে হয় যে এর চাইতে এই মানে প্রচলনটা এই যে ফ্রাইডে দ্য 13th নিয়ে এরকম একটা ব্যাপার নিয়ে এই প্রচলন ওয়েস্টে অনেক বেশি। আজকে অনেকে ঘরের মধ্যে ছাতা খোলেন না, আমি জানি না যে ঘরের মধ্যে ছাতা খোলার প্রয়োজন কেন পড়বে। আজকে অনেকে মাছ টাছ এড়িয়ে চলেন, ঘরের বাইরে যান না, অনেকে মনে করেন যে আজকে বাসা থেকে বের হলে অ্যাক্সিডেন্ট হবে, সো অনেকে এটা এড়িয়ে চলেন, অনেকে চান না এরকম কোনো কিছু করতে। তো এরকম আমার মনে হয় যে না আজকে ফ্রাইডে দ্য 13th না, আমি এই মুহূর্তে ধরতে পারলাম আজকে 14 তারিখ হয়ে গেছে, অলরেডি 13th ছিল বাট ফ্রাইডে দ্য 13th না। যাই হোক, আমার কাছে মনে হয় যে এরকম বেশ কিছু কিন্তু কুসংস্কার ওয়েস্টে প্রচলিত আছে, আমরা অবশ্যই এত বেশি এরকম ধরনের চিন্তা করি না। যাই হোক, আমরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই এপিসোডটিতে। এই এপিসোডটি ইমেল এপিসোড এবং এই এপিসোডে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আপনাদেরকে ঘটনা পাঠাতে চাই, শোনাতে চাই এবং এই ঘটনাগুলো আপনাদেরই পাঠানো ঘটনা এবং এই ঘটনাগুলো সবগুলো ইমেইল। যেহেতু আপনারা ইমেইল সবচেয়ে বেশি পছন্দ করেন, সুতরাং আপনাদের সেই পছন্দকে গুরুত্ব দিয়েই এই স্পেশাল এপিসোডটি সাজানো হয়েছে স্পেশাল কিছু ইমেইল দিয়ে। এবং সেই সাথে মনে রাখলে চলবে না, মানে ভুলে গেলে চলবে না, মনে রাখলে তো অবশ্যই চলবে, ভুলে গেলে চলবে না যে আগামীকাল আমাদের রেগুলার এপিসোড রয়েছে, সেটি তো সবার জন্যই। এখন আমি বলবো যে প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের প্রতি আমাদের ভালোবাসা সাধারণ যে সমস্ত সাবস্ক্রাইবার তাদের মতোই, কিন্তু আপনারা যেহেতু প্রিমিয়াম সাবস্ক্রিপশনটি নিয়েছেন সুতরাং আপনারা এক্সট্রা কিছু পাবেন, এটাই খুব স্বাভাবিক, এটা স্বাধীন কর্তৃপক্ষের সিদ্ধান্ত। এখন এটা নিয়ে অনেকেরই মন খারাপের কারণ হয়ে যায় এটা, যে অনেকেই মনে করেন যে কেন একটা এপিসোড যেটা আমরা শুনতে পাচ্ছি না। এখন আপনারা বারবার করে ভূত.com শুনবেন বলেই বা সুবিধা মতো
শুনবেন বলেই বা মিস করবেন না বলেই এই সাবস্ক্রিপশনটা নিয়েছেন। তো আপনারা এত কিছু যখন আমাদের জন্য করেছেন, তো তখন একটা এক্সট্রা এপিসোড আপনাদের দিলে সেটা কম হয়ে যায়, আরো বেশি দেওয়া উচিত, রাইট? সো আমরা চিন্তা করেছি যে প্রত্যেক মাসের মাঝামাঝি যে বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবার একটা ইমেল এপিসোড করবো অনলি ফর ইউ গাইজ, এবং ঠিক একই সাথে আমাদের প্রতি শোয়ের পরে অর্থাৎ রবিবারে একটা চেষ্টা করব আমরা একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে উপহার দেওয়ার, সেটাও ইমেইল, এবং সেটি আপনারা চেষ্টা করবো সবসময় ইমেইলই দেওয়ার, এবং সেটাও আপনারা শুনতে পাবেন। এবং আমরা ধন্যবাদ জানাই যাদেরকে, যারা এই সমস্ত যারা ঘটনাগুলো পাঠিয়েছেন আমাদেরকে এবং আমাদের সঙ্গে আছেন। আর আপনারা যেহেতু প্রিমিয়াম সাবস্ক্রাইবার, আমি বলবো যে আপনাদের ঘটনাগুলো আপনাদেরই পাঠাতে হবে, কারণ অনেকেই মনে করেন যে না আমি আমার ঘটনা পাঠাবো, এটা হচ্ছে প্রিমিয়াম সাবস্ক্রাইবার শুধু শুনছে, কেমন ব্যাপারটা? তো আপনার ঘটনা আপনাকেই পাঠাতে হবে, এবং আপনি আপনাদের চারপাশে যে সমস্ত মানুষ তাদেরকে জানিয়ে দিন, ঘটনা পাঠানোর কথা বলুন। আমাদের ইমেল অ্যাড্রেস নিশ্চয়ই আপনার জানা রয়েছে, তারপরেও আর একবার মনে করে দিই, যারা প্রিমিয়াম সাবস্ক্রাইবার তারা অনেক বেশি সচেতন সব দিক দিয়ে, রাইট? সো আমি বিশ্বাস করি যে আপনারা জানেন, তারপরে মনে করে দিই আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhuth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আপাতত আমরা স্টুডিওটা এখনো পর্যন্ত ওপেন রেখেছি, বাট যে কোনো দিন আমরা আবার বন্ধ করে দিতে পারি, কারণ যদি অমিক্রন বেড়ে যায় এবং যদি আসলে ইনফেকশন রেট যেভাবে বাড়ছে সেভাবে ক্ষেত্রে হয়তো বন্ধ করে দিতে হতে পারে। সুতরাং এর মাঝখানে যদি কেউ আসতে চান, ডেফিনেটলি ইউ আর ওয়েলকাম। আর সেই সাথে আমরা একটা সিনেমা রিলিজ করছি খুব দ্রুত, বিঞ্জে, যেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে কৌশিকদার ঘটনা, কৌশিকদার গল্প নিয়ে, এবং কৌশিকদার সেই ঘটনায় আছেন, তিনি নিজেও পারফর্ম করবেন, এবং সেইটার নাম হচ্ছে জুজু আসছে। তো এটা আমাদের খুব দ্রুত আপনারা দেখতে পাবেন বিঞ্জ প্ল্যাটফর্মে, এবং সেটার জন্য আপনারা প্রস্তুত থাকুন। আমরা যথাসময় আপনাদের জানিয়ে দেব, এবং অবশ্যই বিঞ্জ তখন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই বিশেষ সিনেমাটা দেখার জন্য। তো আমরা আমাদের মতন করে এগিয়ে নিচ্ছি bhuth.com-কে বিভিন্নভাবে। আমাদের শুধুমাত্র একটাই চাওয়া যে পুরোটা সময় আমাদের এই চলার পথে, আমাদের এই যাত্রায় যেন আপনারা আমাদের সঙ্গে থাকেন। আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের প্রথম ঘটনায়। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে খুব খুশি হব, আর যদি খারাপ লাগে তাহলে আমাদেরকে মাফ করে দিন। বাট আমি চাইবো যে আপনারা নিজেরা হলেও এরপর থেকে আমাদের কিছু ঘটনা পাঠিয়ে দেবেন, যারা স্পেশালি প্রিমিয়াম সাবস্ক্রাইবার। চলুন শুনে আসি আমাদের প্রথম ঘটনা। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। bhuth.com with Russell। এই ফাইলটি ডাউনলোড করেছেন episodvd.com ওয়েবসাইট থেকে। এরকম আরো অনেক ফাইল ডাউনলোড করার জন্য এখনই ভিজিট করুন episodvd.com।